আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের আহ, বহুপদী দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা একেবারে কনসেপ্ট ক্লিয়ার করব। এই বহুপদী দ্বিঘাত সমীকরণের কিভাবে নিশ্চয়ক বের করে, কিভাবে করে মূল বের করে, সেই জিনিসগুলো তোমরা খুব ইজিলি পারবা। তো এই জিনিসটা আজকের আমরা ক্লাসটা করছি, যদিও ক্লাস 9-এর বই থেকে, ক্লাস 9-এর নতুন কারিকুলামের চ্যাপ্টার 5 থেকে। তো এই চ্যাপ্টার 5-এর মধ্যে আছে। এছাড়া তোমরা এইচএসসি তে উঠেও কিন্তু তোমরা এই বহুপদীটা পাবা, এবং বহুপদী দ্বিঘাত সমীকরণের যেটা নিশ্চয়কের মান, মূলের প্রকৃতি নির্ণয়, এই জিনিসগুলো তোমরা পাবা। এবং আগেকার সিলেবাসের ক্লাস 9-10-এর বইয়ের উচ্চতর গণিত এই জিনিসটা ছিল। তাই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই মনোযোগ সহকারে করলে এই সম্পর্কে তোমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমরা স্টার্ট করি। আমি প্রথমেই বলে রাখি, ক্লাস 9-এর যারা নতুন কারিকুলামের আছো তাদের জন্য খুবই স্পেশাল বই হচ্ছে ইনফিনিটি গণিত বই। এটা 3টা খণ্ড, এবং এই 3টা খণ্ড মিলে একটা বই, 530 টাকা দাম। তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে খোঁজ নিতে পারো, অথবা রকমারি থেকে অর্ডার দিতে পারো। খুবই অসাধারণ একটা বই, যেখানে 3টা খণ্ড বলতে যে জিনিসটা বুঝিয়েছি যে তোমাদের পাঠ্য বইয়ের সমাধানটা এক খণ্ডে দেওয়া আছে, একেবারে নিউজ প্রিন্টে, পুরোপুরি সাদা সাদা বই। তারপরে দ্বিতীয় খণ্ডটা হচ্ছে বেসিক শিখার বই, এগুলো বেসিক শিখে যাবে এটা দিয়ে। এবং 3 নম্বর খণ্ডটা হচ্ছে আমাদের শিখন অভিজ্ঞতা। তো মানে এটা যেইভাবে করে সেশন ওয়াইজ ক্লাস হয় তোমাদের, সেইটা নিয়ে তোমাদের তৃতীয় খণ্ড, পুরোটা মিলে একটা বই আর কি। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো এই যে দ্বিঘাত সমীকরণ, আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে শুরু করি। মনে করি যে আমি এখানে একেবারে এই জিনিসটা এখন বলছি না যে কোনটা কোনটা হলে বহুপদী হবে, কোনটা হলে বহুপদী হবে না, এইদিকে যাচ্ছি না। একটা দ্বিঘাত সমীকরণ যেখানে বলবো, এটার আদর্শ একটা দ্বিঘাত সমীকরণ আমরা ফার্স্টেই লিখবো। খেয়াল করো, এই জিনিসটা আমরা একটু প্রথমে লিখে রাখবো যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখতে কি রকমের হয়। সেটা হচ্ছে ax² + bx + c = 0। এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। মানে ax² + bx + c = 0, যেখানে এক্সটা হচ্ছে চলক বা ভেরিয়েবল, মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে, এক্সটা হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল। আর এ বি আর সি হচ্ছে তোমার এখানে ধ্রুবক। যেমন এটা এটা বলতে আসলে আমরা কি বুঝতেছি, এটা যেমন কি হতে পারে, যেমন আমি বলতে পারি যে 2x² + 4x + 5 = 0। এইটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। মানে এখানে কি বুঝালাম, যে আমি যেমন দিয়ে কি বুঝালাম, দেখো ভালো করে চেক করো, যে এখানে এ এর জায়গায় আমি কি বসালাম, 2 বসালাম, বি এর জায়গায় কত বসালাম, 4 বসালাম, সি এর জায়গায় কত বসালাম, 5 বসালাম। তো এইটা একটা আমাদের এক্সাম্পল হতে পারে, একটা দ্বিঘাত সমীকরণের একটা এক্সাম্পল হতে পারে। দ্বিঘাত মানে এর সর্বোচ্চ ঘাত, এই যে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে এই একটা এখানে যে পদগুলো আছে এগুলোর মধ্যে এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, পুরাটা সমীকরণটাকে সেই জন্য আমরা বলি দ্বিঘাত সমীকরণ, মানে 2 ঘাতের এটা একটা সমীকরণ। এরকম আরো কি হতে পারে, তোমাকে আমি যদি বলি যে 5x² - 9x প্লাস মনে করো 11, এরকম একটা দিলাম = 0। তাহলে দেখো এখানে এই জায়গায় যেমন দেখো, মানে এইটা যখন এক্সাম্পল দিয়েছি, এইখানে এইটার ক্ষেত্রে এ এর জায়গায় আমি বসিয়েছিলাম 2, বি এর জায়গায় বসিয়েছিলাম 4, মানে বি এর ভ্যালু হচ্ছে 4, যে ধ্রুবক পদগুলা। আর সি এর জায়গায় আমি বসিয়েছিলাম হচ্ছে 5 উপরেরটাতে। আর নিচেরটাতে কি অবস্থা, নিচেরটাতে হচ্ছে এ এর জায়গায় বসিয়েছি 5, বি এর জায়গায় বসিয়েছি হচ্ছে -9, আর সি এর জায়গায় বসিয়েছি কত বলতো, 11। এটা তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল। বুঝছো বুঝছো ক্লিয়ার হইছো? এগুলো হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল। এখন এই দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো, দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সমাধান করো, খুবই ইজি ভাবে করেই সমাধান করা যায়। যদিও আমরা এখন সমাধানটা দেখছি না, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তুমি সমাধানটা পেয়ে যাবা, খুব সহজেই সমাধান করা যায়। এ কমন নিয়ে খুব সহজেই এটা সমাধান করা যায়। এটা যদি তুমি সমাধান করো, এটার যে সমাধানটা আসবে, এক্স এর যে ভ্যালুটা আসবে, এইটা তোমাকে মনে রাখতে হবে সমাধান করলে কি মান আসে। যেই মানটা আসে, এক্স এর ভ্যালু যেটা আসে, সেটা তোমাকে মনে রাখতে হবে সমাধান করার পরে। এক্স এর মান আসে হচ্ছে -b ± √b² - 4ac, ডিভিশন হচ্ছে টুয়াইস এ। এই ভ্যালুটা আসে, এক্স এর ভ্যালু আসে হচ্ছে এটা। এটা সমাধান করলে মানে এটাকে স্কোয়ার প্লাস 2ab + b², এই ফর্মুলায় তুমি যদি ভেঙে ফেলো, এই সব ফর্মুলায় যদি তুমি প্রকাশ করে ফেলো, তাহলে তুমি ভেঙে ফেলো এই সব। হ্যাঁ, যদি ফর্মুলায় যদি তুমি প্রকাশ করে ফেলো যে ax² + bx + c = 0, এখান থেকে তুমি যদি এইটাকে জাস্ট
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এ কমন নিয়ে যদি করো, তারপরে এই পাশে ডান পাশে নিয়ে গেলেই এক্স এর ভ্যালুটা এটা বের হয়। বুঝছো? এক্স এর ভ্যালু কি বের হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন টুয়াইস এ। এটা বলতে কি বোঝায়? এই যে দেখো তো প্লাস মাইনাস আছে, এই জিনিসটা বলতে কি বোঝায় একটু খেয়াল করো তো। প্লাস মাইনাস আছে এই জিনিসটা বলতে যেই জিনিসটা বোঝায়, এইটার অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু পাওয়া যায়। এক্স এর আসলে দুইটা ভ্যালু পাওয়া যায়, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন টুয়াইস এ, এইটা একটা ভ্যালু। এটার আরো একটা ভ্যালু হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভিশন হচ্ছে টুয়াইস এ। এক্স এর আসলে তুমি দুইটা ভ্যালু আসলে তুমি পাবা। বুঝছো? এক্স এর একটা ভ্যালু হচ্ছে মাইনাস বি, ওই যে প্লাস মাইনাস দিয়েছি মানে কি, প্লাস দিলে একটা ভ্যালু পাওয়া যাবে, মাইনাস দিলে তুমি আরেকটা ভ্যালু পাবা। তো এইটার এক্স এর মান মানে হচ্ছে এটা কি, এক্সটা কি বলা হয় মূল, মানে সমীকরণটার মূল কত, এইটাই হচ্ছে এক্স এর ভ্যালু কত। হ্যাঁ, এক্স এর ভ্যালু কত মানে সমীকরণটাকে সমাধান করলে যে মানগুলা পাওয়া যায়, যে মানগুলা পাওয়া যায় সেটাকে বলে সমীকরণের মূল। অর্থাৎ যেই ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলের মানটা, বা ভেরিয়েবল বা চলকের যে মানটা আছে, তাহলে এই মান আসলে তুমি দুইটা পাবা। একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এখন খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিষয়টা বিষয়টা খেয়াল করো। তুমি এইখানে পুরাটা পুরাটা মনে করো যে ভ্যালুগুলা যে আছে, এই ভ্যালুগুলার উপরে তুমি এক্স এর মানটা কি রকমের হবে সেটা জিনিস ডিপেন্ড করে। এক্স এর মানটা কি রকমের হবে কথাটার অর্থ কি, ভালো করে চেক করো, ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, যে এক্সটা কি কি হবে, এক্স এর ভ্যালু কি হবে তুমি কিভাবে করে বুঝবা? যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এইখানে খুবই মজার ব্যাপার হইলো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। কেন বলো দেখি কেন? কারণ এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা আছে কোথায়? এই রুটের ভিতরে আছে না? এই রুটের ভিতরে আছে বি স্কোয়ার মাইনাস 4ac-টা। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac-টা রুটের ভিতরে আছে, এই জিনিসটার উপরে সবকিছু ডিপেন্ড করে। তুমি বলবা কেন সবকিছু ডিপেন্ড করছে? ব্যাপারটা শোনো। তোমরা সবাই জানো এই বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু রুটের ভিতরে আছে, যদি আমাদের রুটের ভিতরে যদি কখনো মাইনাস ভ্যালু আসে, মনে করো মাইনাস, আমি দিলাম যে মাইনাস রুট ওভার -3, রুট দিয়ে দিলাম -3, তাহলে বলো তো রুটের ভিতরে যদি তুমি মাইনাস দাও, এটা কি বাস্তব নাকি অবাস্তব? অ্যান্সার হচ্ছে রুটের ভিতরে মাইনাস দিলে সেটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব। রুটের ভিতরে মাইনাস দিলে এটাকে বলি আমরা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? তাহলে রুটের ভিতরে মাইনাস দিলে সেটা হবে হচ্ছে কাল্পনিক সংখ্যা, এবং কাল্পনিক সংখ্যার সাথে বাস্তব সংখ্যা যোগ হয়ে সেটাকে বলি আমরা জটিল সংখ্যা। তার মানে দেখো, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু যদি তোমার মাইনাস কোনো একটা মান আসে, মানে জিরোর চেয়ে যদি ছোট হয়, তাহলে তো জিরোর চেয়ে ছোট মানে কি -1 -2 -1.5 -0.2, মাইনাস কোনো ভ্যালু আসলে এই পুরাটা কিন্তু একটা জটিল সংখ্যা হবে। কারণ রুট ওভার মাইনাস মানে অবাস্তব, অবাস্তবের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে তো আসলে বাস্তব জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ করলে তো আসলে অবাস্তবই থাকবে। মানে এটা অ্যাকচুয়ালি পুরাটা মিলে এটাকে বলি আমরা জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে, জটিল সংখ্যা এমন একটা জিনিস যেটার মধ্যে বাস্তব পার্ট আছে আবার অবাস্তব পার্ট আছে। বাস্তব পার্ট 0 হইতে পারে, সেটা বিষয় আলাদা। মানে আমরা বাস্তব পার্ট এবং অবাস্তব পার্ট মিলে এটাকে বলি আমরা হচ্ছে জটিল সংখ্যা। তার মানে পুরাটা কিন্তু মিলে এক্স এর ভ্যালুটা কিন্তু একটা জটিল সংখ্যা হয়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে রুটের ভ্যালু, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে মানটা আছে, এইটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলেই আমার কিন্তু এখানে তুমি একটা জটিল সংখ্যা পাবা। তার মানে কি দেখো, যেহেতু রুট এইটা মানে হচ্ছে অবাস্তব, √3 মানে অবাস্তব, √4 মানে অবাস্তব, √3 মানে অবাস্তব, √-4 মানে অবাস্তব ভ্যালু, √-5 মানে অবাস্তব ভ্যালু। ঠিক আছে? তোমরা যখন এইচএসসি তে আবার এই যে এগুলো জটিল সংখ্যা যখন পড়বা, রুট ওভার -1 মানে হচ্ছে আই, তখন আবার এইটাকে 2i আকারে লিখতে পারবা, সেটা বিষয় আলাদা, সেটা সেটা পরের ইস্যু, এখন দরকার নাই। তো দেখো, খেয়াল করো, খেয়াল করো জিনিসটা, এগুলো তো হচ্ছে অবাস্তব, এই জিনিসগুলো হচ্ছে অবাস্তব। সেইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু যদি কোনো প্রকারে জিরোর চেয়ে ছোট হয়, জিরোর চেয়ে ছোট মানেই কি, জিরোর চেয়ে ছোট মানেই আমাদের হচ্ছে ঋণাত্মক। বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে দেখো এইটার ভ্যালুটা, এইটুকের ভ্যালুটা ঋণাত্মক। ঠিক আছে? এইটুকের ভ্যালুটা হচ্ছে ঋণাত্মক।
এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যদি ঋণাত্মক হয় তাহলে রুট ওভার অফ ঋণাত্মক মানে কি, পুরাটা মিলে এক্স এর ভ্যালুটা তুমি কি পাবা, এক্সটা কি টাইপের হবে, মানে এক্সটাকে বলি আমরা মূল, মূলটা কি টাইপের হবে বলতো, মূলটা হবে জটিল, মূলটা হবে হচ্ছে জটিল প্রকৃতির, জটিল হবে। আচ্ছা, মূলটা হবে কি প্রকৃতির, জটিল প্রকৃতির। কেন জটিল প্রকৃতির বুঝেই গেছো, কারণ এই রুট ওভার মাইনাস মানে অবাস্তব, অবাস্তবের সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস করে থাকলে সেগুলোকে আমরা বলি জটিল, তাহলে এক্স এর ভ্যালুটা কিন্তু জটিল প্রকৃতির হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, আবার আবার একটু বলো দেখি, যদি যদি আমরা যদি আমরা বলি বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু, এইবার একটু খেয়াল করো, এবার তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা আমি যদি বলি ইকুয়াল জিরো আছে, ইকুয়াল জিরো, আমি এটা বললাম বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা ইকুয়াল জিরো। তার মানে দেখো তো, এইটুকের ভ্যালু যদি জিরো হয়, এইটুকের ভ্যালুটা যদি জিরো হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা, তাহলে রুট জিরো মানে কত, আমরা জানি কি রুট জিরোর ভ্যালু কত, জিরো। রুট জিরোর ভ্যালু তো জিরো। তাহলে দেখো তো, রুট জিরোর ভ্যালু যেহেতু জিরো, তাহলে এখানে যে মানটা তুমি পাচ্ছ, তাহলে কি রুট জিরো মানে জিরো, এটুক নাই, মানে প্লাস জিরো করলেও যেই মান পাবা, মাইনাস জিরো করলেও তো একই মানই পাবা। তার মানে এক্স এর ভ্যালু কি আসতেছে, মাইনাস বি বাই টোয়াইসে। তাহলে মাইনাস বি বাই টোয়াইসে কি একটা ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যা মানে মূলদ সংখ্যা। তার মানে তুমি এক্সট্রা পাবা হচ্ছে তুমি মূলদ সংখ্যা, এক্সট্রা কি পাবা বলো তো, মূলদ সংখ্যা, এবং এক্সট্রা পাবা মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, এটা তো বাস্তব, যে কোনো ভগ্নাংশ সংখ্যা তো বাস্তব সংখ্যা। মূলটা আর জটিল হবে না, মূলটা হয়ে যাবে বাস্তব। আমি একটু বলে দিচ্ছি, মূলটা পেয়ে যাবা তুমি বাস্তব, তার সাথে তুমি মূলটা পেয়ে যাবা হচ্ছে তুমি মূলত, কারণ এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ পাচ্ছ। হ্যাঁ, তো এমন হইতেই পারে, মানে আমি ভগ্নাংশ কেন, মানে ভগ্নাংশ পাইতে পারো, পূর্ণ সংখ্যা পাইতে পারো, এমন কেন, কারণ যদি কাটাকাটি যে পূর্ণ সংখ্যা পাও, পাইতেই পারো। তো আলটিমেটলি এটা মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুইটাই তো মূলদ সংখ্যা, তুমি তাই এখানে তুমি একটা মূলদ সংখ্যা পাবা। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা জিরো আসে, তাহলে এইটুক জিরো, রুট জিরো মানে তো জিরো, তাহলে মাইনাস বি বাই টোয়াইস এ, তার মানে বি আর এ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করছে, এটা ভগ্নাংশ সংখ্যা হইতে পারে আবার পূর্ণ সংখ্যা হইতে পারে। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা বা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা দুটাই হচ্ছে মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ এলিমেন্ট অফ জেড, কিউ নট ইকুয়াল জিরো, তাকে মূলদ সংখ্যা বলে। এগুলো তোমরা জানো তাই না, এই মূলদ সংখ্যার যে ডেফিনেশন। তার মানে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস, আরেকটা জিনিসও বলে রাখি, তুমি দেখো তো, এখানে প্লাস জিরো করলে যেই মান পাবা, মাইনাস জিরো করলে কি ভিন্ন মান পাবা নাকি সেম মান পাবা, সেম মান পাবা। তাই আমরা বলি এইখানে দেখো, উপরেরটার ক্ষেত্রে যেহেতু যদি জিরোর চেয়ে কম হয়, যাই মানই আসুক না কেন, প্লাস সামথিং করলে যেই মান পাবো, মাইনাস সামথিং করলে আলাদা মান পাবো। তাহলে মূল দুইটা যে আমরা পাবো, দুইটা ভিন্ন ভিন্ন মূল পাবো, কারণ প্লাস সামথিং করলে একটা মান, মাইনাস সামথিং করলে আলাদা মান, প্রথমটার ক্ষেত্রে। কারণ এই যে যদি লেস দ্যান জিরো হয় এইটার ক্ষেত্রে, কারণ প্লাস সামথিং করলে যেই মান পাবো, মাইনাস সামথিং করলে আলাদা মান পাবো। তাই এই ক্ষেত্রে আমরা বলি মূল কি, মূল হচ্ছে অসমান, মানে মূল সমান না। কারণ প্লাস 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 সামথিং একটা তো ভ্যালু আছে, সেটা রুট ওভার মাইনাস থ্রি যদি বলো, প্লাস রুট ওভার মাইনাস থ্রি আবার মাইনাস রুট ওভার মাইনাস থ্রি, আলাদা আলাদা মান পাচ্ছ, তার মানে তুমি আলাদা আলাদা ভ্যালু পাবা। তার মানে এখানে মূলগুলা কিন্তু অসমান হবে, সমান হবে না। কিন্তু যদি জিরো হয়, জিরো হইলে প্লাস জিরো করলে যেই মান পাবা, মাইনাস জিরো করলে তো সেম মান পাবা। তাই এখানে আমরা বলি মূলগুলা হচ্ছে সমান। এখানকার মূলগুলাকে কি বলি আমরা বলতো, সমান বলি। মূলগুলা পাবা হচ্ছে তুমি সমান পাবা। বুঝছো, ক্লিয়ার, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে জটিল এবং মূল অসমান, এই ক্ষেত্রে বাস্তব পাচ্ছি, মূলত পাচ্ছি, মূল সমান পাচ্ছি। আর কি ক্রাইটেরিয়া হইতে পারে, এইবার আরেকটা ক্রাইটেরিয়া দেখো, খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন যদি জিরো হয়। এখন গ্রেটার দেন জিরো মানে জিরোর চেয়ে যদি বড় হয়, জিরোর চেয়ে বড় হইলে এই রুট জিরোর চেয়ে বড় যদি হয়, রুট ওয়ান যদি করি, রুট টু যদি করি, রুট থ্রি যদি করি, তাহলে যাই করি না কেন, রুট ওভার সামথিং তো যদি পজিটিভ থাকে সেটা তো বাস্তব হবে। তার মানে এখানে যদি এইটার মান যদি গ্রেটার দেন জিরো হয়, কোনো সন্দেহ নাই যে এইটার মান, এইটা যে বাস্তব হবে, মূল যে বাস্তব হবে, মূলটা যে বাস্তব হবে, এতে কোনো সন্দেহ নাই, মূল অবশ্যই বাস্তব হবে। মূল অবশ্যই কি হবে বলতো, বাস্তব হবে। আচ্ছা, মূলটা বাস্তব হবে। আরেকটা জিনিস বলতো, মনে করো রুট টু থাকলো, রুট থ্রি থাকলো, রুট ফোর থাকলো, যেই মানই থাক না কেন, প্লাস করলে এক মান পাবা, মাইনাস করলে আরেক মান পাবা, মূল সমান পাবা নাকি অসমান পাবা, মূল সমান পাবা। মূল ডেফিনেটলি কি পাবা বলতো, মূল সমান পাবা, সরি মূল অসমান পাবা, প্লাস করলে এক মান পাবা, মাইনাস করলে আরেক মান পাবা, মানে ভিন্ন ভিন্ন নাম্বার মান পাবা। কারণ প্লাস করলে এখানে যেহেতু এইটার যদি একটা ভ্যালু থাকে,
এই প্লাস মান করলে যেই ভ্যালু পাবা, মাইনাস মান করলে আলাদা ভ্যালু পাবা, তাহলে মূলদ্বয় হচ্ছে অসমান, রাইট? বুঝছো? মূলদ্বয়কে অবশ্যই তুমি অসমান ভ্যালু তুমি পাবা, মানে সমান কিন্তু তুমি পাবা না। এখন খেয়াল করো, এখন আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, আমরা কি জানি, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ হয়, রুটের ভিতরে √0, √1, √4, √9, √16, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলো কি, মানে সেই পুরা সংখ্যাটা কি কি সংখ্যা বলতো? মূলদ সংখ্যা। রুটের ভিতরে যদি কি থাকে বলতো? পূর্ণবর্গ থাকে, তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না থাকে, পূর্ণবর্গ মানে কোনো সংখ্যার বর্গ না, যেমন 2 কোনো সংখ্যার বর্গ না, কিন্তু 1 বর্গ 1, তাই 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 হচ্ছে 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়, 2 2 এ 4, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 9, 3 আর 3 গুণ করলে 9 পাওয়া যায়, 9 একটা পূর্ণবর্গ। কিন্তু দুইটা পূর্ণ সংখ্যা গুণ করে তো 2 পাওয়া যায় না, দুইটা পূর্ণ সংখ্যা গুণ করে তো 3 পাওয়া যায় না, দুইটা পূর্ণ সংখ্যা গুণ করে 5 পাওয়া যায় না, এরা পূর্ণবর্গ না। তার মানে যেগুলা পূর্ণবর্গ না, তাদের রুট করলে সবসময় তুমি কি পাবা বলতো? অমূলদ পাবা। এখন খেয়াল করে দেখো, এই b² - 4ac যদি পূর্ণবর্গ হয়, b²-4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে এই পূর্ণবর্গের রুট করলে তুমি মূলদ পাবা। যদি পূর্ণবর্গ না হয়, তার রুট করলে তুমি অমূলদ পাবা। তার মানে এখানে তোমার দুইটা ক্রাইটেরিয়া চলে আসতেছে। b²-4ac গ্রেটার দ্যান 0 হইলে এই দুটা জিনিস তো আছে, তার সাথে আমরা এখানে দুইটা জিনিস আমরা পাবো, দুইটা। এরপরে যদি আমরা বলি b²-4ac এর মানটা একটা পূর্ণবর্গ, গ্রেটার দ্যান 0 তো বুঝলাম, কিন্তু পূর্ণবর্গ যদি হয়, যদি পূর্ণবর্গ হয়, তাহলে কি পাবা বলতো? মূলদ হয়ে যাবে। কারণ কি, ওই যে √b²-4ac যে আছে, তাহলে √b² - 4ac এর মানটা মূলদ হবে, তাই পুরাটা মূলদ হয়ে যাবে। আবার b²-4ac এর মানটা আমরা যদি বলি, b²-4ac এর মানটা পূর্ণবর্গ যদি না হয়, পূর্ণবর্গ নয়, এই ক্ষেত্রে বিষয়টা কি হয়ে যাবে? যদি পূর্ণবর্গ না হয়, যেমন √3 যদি হয়, b²-4ac এর ভ্যালু যদি 3 হয়, যেটা পূর্ণবর্গ না, তাহলে এখানে √3 চলে আসবে। √3 তো অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তো অমূলদই থাকবে, তার মানে মূলটা হয়ে যাবে অমূলদ। কথা কি বুঝছো? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেইখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা সমীকরণের মূলগুলা কি টাইপের হয়, মূলগুলা কি টাইপের হবে, মূলগুলার প্রকৃতি কি হবে, প্রকৃতিটা আমরা আসলে বুঝতে পারি। যেমন এখন একটু আমরা এক্সাম্পল দেই। ধরো যে তোমাকে বলা হইলো যে 2x² - 3x, আচ্ছা প্লাস দিয়ে করি, 2x² + 3x প্লাস মনে করো 5 = 0। সমীকরণের মূলটা যে আছে, মূলের প্রকৃতি নির্ণয় করো, মূলের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, প্রকৃতি নির্ণয় করো, নির্ণয় করো। তো এখন প্রথম কথা আমরা b²-4ac দিয়েই কিন্তু সবকিছু আমাদের আস্তে আস্তে b²-4ac এর উপরে সবকিছু ডিপেন্ড করছে। এই b²-4ac কে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা হচ্ছে নিশ্চায়ক। এর অনেকগুলো নামের মধ্যে সবচেয়ে পপুলার নাম হচ্ছে নিশ্চায়ক। একে বলা হয় নিশ্চায়ক। মানে নিশ্চায়কের মানের উপরে সবকিছু ডিপেন্ড করে, যে মূলের প্রকৃতি, মূলটা মানে এক্স এর ভ্যালুটা কি রকমের হবে। তাহলে এই যে নিশ্চায়ক, এটার আমরা তাহলে প্রথমে বের করব কি নিশ্চায়ক। নিশ্চায়কটাকে কি দ্বারা আমরা প্রকাশ করি? ডি দ্বারা। ডিসক্রিমিনেন্টকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, বড় হাতের ডি। তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে b²-4ac। বি মানে কি তুমি নিজে নিজেই বলো। এখানে এ মানে হচ্ছে, তুমি যদি এ মানে হচ্ছে 2, বি মানে কত? বি মানে হচ্ছে 3, আর সি মানে কত? সি মানে হচ্ছে 5। তাহলে b²-4ac, তাহলে b² মানে হচ্ছে 3² - 4ac, তাহলে 4 ইন্টু এ মানে 2 আর সি মানে হচ্ছে 5। তার মানে 3 এর স্কোয়ার 9 মাইনাস 4 দ্বিগুণে হচ্ছে 8, 5 8 হচ্ছে 40। তাহলে মানে এখানে কি আসলো বলতো? -31 আসলো। তাহলে বলতো নিশ্চয়কের মান মাইনাস আসছে। এখন আমরা কি মূলের প্রকৃতি বলে দিতে পারবো না? কি কি প্রকৃতি? এই নিশ্চয়কের মান মাইনাস আসলে আমরা কি বলছি? মাইনাস মানে কি? <<0 তাহলে কি কি হবে? এটা কি বুঝছো কি? এই যে বি মানে আমরা কিভাবে করে কম্পেয়ার করলাম বলতো? আমাদের ওই যে স্ট্যান্ডার্ড ফর্মুলা যে ছিল, ax² + bx প্লাস হচ্ছে c = 0, এটার সাথে a এর মান হয়ে গেছে 2, b এর মান 3, c এর মান হচ্ছে তোমার 5। তাহলে b² মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার -4, a মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে 5। 3 এর স্কোয়ার 9 মাইনাস 5 8 40 -31 আসছে। তাহলে নিশ্চয়কের মান যদি নেগেটিভ আসে, তাহলে আমরা জানি যে মূল হবে জটিল এবং মূলগুলা হবে অসমান। তাহলে দেখো মূল কি কি হবে। অতএব মূল হচ্ছে কি বলতো? মূল হচ্ছে জটিল
ও অসমান হবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা ঠিক আছে, আরো একটা আমরা তাহলে আরো একটা করে ফেলি। আচ্ছা মনে করো তোমার কাছে আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মনে করো 6 = 0 আছে। ঠিক আছে, এইটা আছে। তো এইটা যদি আমরা করতে চাই, বলতো আমরা কি করব? ফার্স্টে এটার 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 কিসের কিসের প্রকৃতি নির্ণয় করতেছি? মূলের প্রকৃতি নির্ণয় করছি। মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, ওকে। আচ্ছা মূলের প্রকৃতি নির্ণয় করি, আমরা দেখি যে আমরা নিশ্চয়ক ডি দ্বারা প্রকাশ করি, বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। খেয়াল করো, আমরা যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এ এক্স স্কোয়ার, তার মানে এর ভ্যালু হচ্ছে 1, কিছু নাই মানে কি 1 আছে। বি এর ভ্যালু কত? -5, বি এর ভ্যালু হচ্ছে -5। আর সি এর ভ্যালু এখানে কত বলতো? 6, তাই না? এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -5, আর সি এর ভ্যালু কত বলতো? 6। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে -5 এর উপরে স্কোয়ার, -4 ইন্টু এ মানে 1, আর সি মানে হচ্ছে 6। তাহলে -5 এর উপরে স্কোয়ার মানে 25 মাইনাস হচ্ছে 24, তাহলে কত আসে বলতো? 1। এই 1 দেখে তুমি কি বুঝলা? তুমি আগে দেখো, 1 যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0, এই যে 1 যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে মূল বাস্তব এবং অসমান হবে, এটা 100% শিওর। যেহেতু গ্রেটার দেন 0 হয়েছে, গ্রেটার দেন 0 মানে 0-র চেয়ে বড়, তো তার মানে মূল কি বলতো? মূল কি? মূল হচ্ছে বাস্তব, মূল তো হচ্ছে অবশ্যই বাস্তব। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান হবে। সমান হবে শুধুমাত্র যদি নিশ্চয়কের মান 0 হয়, তখনই শুধুমাত্র মূল সমান হয়, নিশ্চয়কের মান 0 হলে, কারণ √0 মানে 0, তাহলে সমান চলে আসে। এর সাথে এই 1 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? কারণ 1 এর বর্গ করলে যেহেতু 1 আসে, যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যা হইলে কি বলেছি? মূলটা তাহলে কি হবে? মূলটা হয়ে যাবে মূলত। এটা বলেছি না? এটা কিন্তু মূলটা হয়ে যাবে মূলত। এই যে দেখো, খেয়াল করো, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে যে যদি পূর্ণবর্গ হয়, ঠিক আছে, বাস্তব আর অসমান তো ঠিক আছে, কিন্তু তার সাথে যদি আবার এইটা যদি পূর্ণবর্গ হয়, যেহেতু 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে বাস্তব অসমানের সাথে কিন্তু এটা কিন্তু মূলদ হয়ে যাবে। রাইট? বুঝছো? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। বুঝলাম? ক্লিয়ার হইছো? আচ্ছা, এবার আরেকটা খেয়াল করো। আচ্ছা মনে করো তোমাকে আমি দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস মনে করো 16 ইকুয়াল হচ্ছে 0। সমীকরণের মূলের প্রকৃতি আমাকে নির্ণয় করতে বললো। ঠিক আছে, সমীকরণের মূলের প্রকৃতি আমাকে নির্ণয় করতে বললো। তাহলে মূলের প্রকৃতি যদি আমাকে নির্ণয় করতে বলে, তাহলে তুমি কি করবা? প্রথমে নিশ্চয়ক বের করবা। নিশ্চয়ক বের করার সিস্টেম কি হবে? এখানে এ মানে তুমি চিন্তা করো 1, ওই যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। বি মানে কত? 8। আর সি মানে কত বলতো? সি মানে হচ্ছে 16 আছে। বুঝছো? আচ্ছা দেখো, এখন আমরা কি জানি? ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। বি মানে কত? 8, তাহলে 8 এর উপরে স্কোয়ার -4 ইন্টু এ মানে 1 আর সি মানে 16। আচ্ছা, তাহলে 8 এর স্কোয়ার করলে 8 8 64 মাইনাস 4 16 64, 64 মাইনাস 64 করলে 0 আসে। এবার কি চলে আসছে বলতো? 0 চলে আসছে। 0 চলে আসলে বলতো, যদি নিশ্চয়কের মান 0 আসে, তাহলে কি মূলের প্রকৃতি কি রকমের হবে বলো? মূলের প্রকৃতিটা কি রকমের হবে? মূলের প্রকৃতি, তুমি ওই যে বললাম 0 আসছে মানে কি b² - 4ac, তার উপরে রুট দিলে √0 মানে তো 0, তার মানে এটা কি মূলটা কি মূলদ হবে না? মানে প্রথমে বলো যে মূলটা বাস্তব নাকি অবাস্তব? অবশ্যই বাস্তব, কারণ √0 তো 0 হয়, তার মানে এটা তো অবশ্যই বাস্তব পাবা। এখন মূলটা সমান নাকি অসমান? আমি তোমাকে বলছি 0 চলে আসলে +0 করলে যেই মান পাবা, -0 করলেও যেহেতু সেম মান পাবা, তাই মূল গুলা হচ্ছে সমান হবে, এক্স এর ভ্যালু গুলা তুমি সমান পাবা। থার্ড নাম্বার হচ্ছে যে এইখানে তোমাকে আমি যদি বলি এটা মূলদ নাকি অমূলদ, মূলগুলা মূলদ নাকি অমূলদ, যেহেতু √0 মানে 0, 0 তো একটা মূলদ সংখ্যা, তার মানে ওই যে আমাদের ওখানে ভগ্নাংশ আকারে থাকে যে -b/2 এটা থাকে, তার মানে এখানে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আকারে থাকবে, তার মানে ডেফিনেটলি এটা মূলদ সংখ্যা পাওয়া যাবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই যে মূলের প্রকৃতি নির্ণয়, তোমাদের এই যে বইগুলাতে বইটাতে যে দেওয়া আছে, তোমার কিন্তু এইচএসসি তে কাজে লাগবে, তোমার বহুপদীতে কাজে লাগবে, সবকিছুতে। আমি এইচএসসির ক্লাস যখন নিব, তোমরা দেখতে পাবা যে এই জিনিসটা প্রথম পার্টেই আছে বহুপদী। তো তোমরা যারা এইচএসসি রে আছো তাদেরও এটা এই ক্লাসটা কাজে লাগবে, যারা ক্লাস 10-এ আছো তাদের চ্যাপ্টার 5 এর জন্য এটা কাজে লাগবে, চ্যাপ্টার 5-এ এটা আছে। আর যারা ক্লাস 9-এ আছো নতুন কারিকুলামে, তাদেরও চ্যাপ্টার 5-এ আছে এটা। হ্যাঁ, চ্যাপ্টার 5 নাম্বার যেই চ্যাপ্টারটা আছে,
সেটার নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে এই যে 3টা খণ্ডের যে বইটা আছে ইনফিনিটির, এই বইটার সঙ্গে সব জায়গায় পাওয়া যাচ্ছে লাইব্রেরিতে, সবাই সংগ্রহ করে নাও। বইটা তোমাদের অনেক বেশি উপকারে দিবে, কারণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরো জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।